সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। দর্শক, আপনাদের সাথে আমি আছি হাসিব হাসান। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন পরিচিত মুখ। আছেন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ হিলাল স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও আছেন পুঁজিবাজারের সাথে অনেকদিন সম্পৃক্ততা আছে যার এখনও, যিনি তানিয়া শারমিন, উনি সিনিয়র কনসালটেন্ট আইডিয়া অ্যাডভাইজারি। তানিয়া আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমাদের সাথে স্কাইপেতে আছেন এস এম নাসির উদ্দিন, উনি সিইও স্টার্লিং স্টক অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড। নাসির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ স্যার। আপনাকে দিয়ে শুরু করতে চাই যে গত 2 দিন যদি আমরা দেখি, বা এই বছরটা প্রথম দিন থেকেই আমরা দেখছি যে বাজার ইতিবাচক, কিন্তু গত 2 দিনে একটু কারেকশন হয়েছে কিছু শেয়ারে। তো অনেকেরই ধারণা ছিল যে বাজারটা কি ভালোর দিকে যাচ্ছে, সবাই বলছেন ভালো দিকে যাচ্ছে। 2 দিন একটু কারেকশনে অনেকের কিন্তু আবার একটা সন্দেহ আমরা দেখতে পেয়েছি। তার মানে আজকে আবার বাজারটা মোটামুটি ভালোই স্ট্রং। তো সবার কি একটি ধারণা যে এখনো মানে আস্থা পুরোপুরি আসে নাই? কারণ যে পরিমাণে বাজার একটু ইতিবাচক হচ্ছে, লেনদেন বাড়ছে, তাতে বাজারকে সবাই ইতিবাচকভাবেই নেবে। 1 দিন 2 দিন কারেকশন হতেই পারে। তো এই জায়গাটা আসলে যারা স্মার্ট বিনিয়োগকারী, যারা আসলে এই বাজার থেকে মুনাফা করতে পারবেন, তাদের যদি আপনি কোনো পরামর্শ দেন স্যার। একটু পরামর্শ আমার নিজেরই দরকার। কারণ এই মার্কেটটা আপনি যদি গত 6 বছর ধরে আপনি দেখেন, যে ধরনের ফ্লাকচুয়েশন আমরা দেখেছি, এবং যতবার প্রত্যাশা তৈরি হয়েছে এবং সেই প্রত্যাশা ভেঙেছে, যতবার দেখেছি আমরা, এই সর্বশেষ একটা হিউজ মোমেন্টাম নিয়ে একটা প্রত্যাশা তৈরি হয়েছে। তো সে জায়গায় এই প্রত্যাশাটা আপনার থাকুক আমরা চাই, কিন্তু মনে রাখতে হবে যে যেহেতু বারবার প্রত্যাশা ভেঙেছে, এক্সপেকটেশন মানে ফুলফিল হয় নাই, বা যে কনফিডেন্স তৈরি হয়েছিল সেটা ধরে রাখতে পারে নাই, সেজন্য সর্বশেষ যে মোমেন্টাম তৈরি হয়েছে সেখানেও কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে এটা কি কলাপস করবে, বা এটাকে হিউজ কারেকশন হবে। ফলে আপনি 1000 কোটি টাকা থেকে 1100 কোটি টাকা, তারপরে জাম দিয়ে আপনার 1400 কোটি টাকা মনে করেন, 1400 কোটি টাকা, এবং 1400 কোটি টাকা আপনি যদি শেয়ারের মানে আপনি যদি 2010 সালের পিকে যখন আপনার 3100 বা 3200 কোটি টাকার মতো আপনার ট্রানজাকশন ছিল, সেটা অ্যাবনর্মাল প্রাইস ছিল। তো সেই অ্যাবনর্মাল প্রাইসে আপনার কোনো একটা শেয়ার হয়তো 1800 টাকা ছিল, 100 টাকার শেয়ার, যেটা হয়তো এখন আপনার 180 টাকা হওয়ার কথা, কিন্তু সেটা 20 টাকায় আছে, 20 টাকা বা 10 টাকা আছে। তো অত কম প্রাইসের পরেও একটু প্রাইস বেড়েছে। তারপর আপনি দেখেন যে এখন যে ভলিউমটা হয়েছে, আপনি যদি ভলিউম দিয়ে দেখেন, মানে ভ্যালু দিয়ে না দেখেন, ভলিউম দিয়ে দেখেন, মানে কোয়ান্টিটি দিয়ে, তাহলে কিন্তু আপনার হিউজ কোয়ান্টিটি, কিন্তু আপনার 1400 কোটি টাকা। কিন্তু সেটা দেখে আপনার শঙ্কা হতেই পারে যেটা কি অনেক বেশি হয়ে গেল। অন দ্য আদার সাইড আপনার এই 2010 সালের ওই সময়টাতে যে সাপ্লাই ছিল, সাপ্লাই কিন্তু রাফলি 3 গুণ হয়ে গেছে এখন। তো সেই হিসাবে আপনার যেহেতু সাপ্লাই অনেক বেশি, এবং ফান্ড যদি ইনজেক্ট হয়, এবং যদি প্রাইস আপনার এদিক সেদিক করতে হয়, তাহলে কিন্তু ডিমান্ডটা ওই সাপ্লাইয়ের আপনার মানে মোটামুটি আনুপাতিক হারে সেভাবে বাড়তে হবে। সেই হিসাবে চিন্তা করলে, আপনার বাজারের ডেপথ অনুযায়ী চিন্তা করলে কিন্তু আপনার মানে যে ট্রানজ্যাকশন ভলিউমটা, সেটা নিয়ে আমি এখনও কনসার্ন হওয়ার দেখি না। কিন্তু আপনি যদি জাস্ট সিম্পলি আগের একটা কম্পারিশন টেনে নিয়ে আসেন, তখন কিন্তু মনে হতে পারে আরে বাবা 3100 কোটি টাকা, এটা তো 1400 কোটি টাকা, তো 3100 অনেক বেশি হয়ে গেছে। কিন্তু মনে রাখতে হবে ডেপথটা অনেক বেশি। আরেকটা বিষয় যেটা, যখনই বাজার বাড়ে তখনই আমরা দেখি, অথবা যখন বাজার কমে তখনও দেখেছি যে জাঙ্ক শেয়ার, জ্যাট ক্যাটাগরির শেয়ার, লো পেড শেয়ার, সেগুলো বেশি বাড়ে, এবং এবারে কিন্তু আমরা তা দেখেছি। তাহলে আপনি যদি ফান্ডামেন্টাল মানে ভিত্তির যে শেয়ারগুলো আছে, বেশিরভাগ শেয়ার আপনি দেখবেন ওই রকম কিন্তু বাড়ে নাই। তাহলে বেড়েছে আপনার যেগুলো জাঙ্ক শেয়ার, সে জায়গায় একটা টেনশন কাজ করে। কিন্তু এটাও মনে রাখতে হবে যে ওভারঅল যদি আপনার মার্কেট আপবিটে থাকে, তাহলে ওই জাঙ্ক শেয়ারগুলো যেগুলো, যখন একটা পর্যায়ে কিন্তু সব শেয়ারই একসাথে র্যালি করবে। কোনো একটা জায়গায় গিয়ে যদি মার্কেট স্টেবল হয়, তখন দেখবেন যে আপনার যেগুলো খারাপ শেয়ার, সেগুলো আস্তে আস্তে কিন্তু ফল করার কথা, এবং ভালো যেগুলো মৌলভিত্তিক, সেগুলো আস্তে আস্তে আপনার কিন্তু উপরে দিয়ে থাকবে। ফলে আমাদের শেয়ার মার্কেটটা কিন্তু এখন আপনি দেখবেন যে ডে ট্রেডার ভিত্তিতে চলে। ডেইলি ট্রেডার যারা আছে, তারাই কিন্তু মানে প্রতিষ্ঠান ছাড়া আর কি ব্যক্তি বিনিয়োগকারীর মধ্যে, এবং লং টার্মে শেয়ার ধরে রাখে এই বিনিয়োগকারী কিন্তু কম। লং টার্মে যারা শেয়ার ধরে রাখে, তারা কিন্তু আপনার মৌলভিত্তি দেখে তারা কিন্তু শেয়ার কিনে ধরে রাখে, এবং টুকটাক রিউমার যেগুলো আছে, সেগুলোর বেসিসে, গুজবের বেসিসে মার্কেটে অপারেট করে না। কিন্তু আদারওয়াইজ আপনার রিটেল ইনভেস্টর যারা আছে, তারা কিন্তু আপনার রিউমার বেসড। তো ওই রিউমার লেভেলে যারা আছে, তারা কিন্তু এখনও রিউমার বেস কিন্তু কাজ করছে এই মার্কেটটাতেও। তো আস্তে আস্তে আমার কাছে মনে হয় একটা জায়গায় যখন স্টেবল হয়ে যাবে, আর যখন দেখবো যে ভালো শেয়ার বাড়ছে, ছোটো শেয়ার কমছে, তখন আমরা বুঝবো যে পুরোপুরি আপনার আস্থাটা ফিরে আসছে। কিন্তু আমি মনে করি এখনও যে জায়গায় আছে, কনসার্ন হওয়ার কিছু দেখি না। কিন্তু এসএসসিকে একটু কশাস থাকতে হবে, জাঙ্ক শেয়ারগুলো যেন আপনার মানে
মানে সাংঘাতিক মানে বেশি বেড়ে যায়। আর জাঙ্ক শেয়ারের মধ্যে আপনার এই বিনিয়োগকারীদের একটা জিনিস কেয়ারফুল থাকতে হবে। জেড ক্যাটাগরির শেয়ারগুলো আপনি দেখেন, আমি খেয়াল করে দেখেছি প্রত্যেকটা 8-9 দিন লাগে তো আপনার পাকতে। যারা আগে কিনে রাখছে, যারা আপনার হয়তো অনেকগুলো কিনে রেখেছে এবং পেকেছিল, টান দিয়ে বাড়িয়ে তারপরে সবাই কিনছে, কারণ যারা কিনছে তারা তো সেল করতে পারে না, কারণ একদিন পরে সেল করে দিতে পারে না, 8-9 দিনই বেড়েছে, 8 দিন ওয়েট করতে হয়। তো ওই সেই জন্য আপনার অনেক দিন ধরে বাড়ছে এবং যারা আগে কিনেছিল পাকা শেয়ার তারা ছেড়ে দিয়েছে, এবং যখনই পাকার দিন আসলো তখন থেকে কিন্তু ফল করা শুরু করলো। এবং তখন আপনি দেখেন যে এখন কিন্তু ফল করছে, মানে কি জাস্ট হল্ট হয়ে যাচ্ছে, বায়ার নাই। এবং এটা কিন্তু অনেকদিন বেশ কিছুদিন মানে ফান্ডামেন্টাল ছাড়া আসলে উপায় নেই এই বাজারে, মানে উঠতি বাজারে ফান্ডামেন্টাল পৃথিবীর কোনো বাজারে আপনার মানে বেশিরভাগ শেয়ার, বেশিরভাগ ইনভেস্টর যদি ফান্ডামেন্টাল বেসড ওয়ার্ক না করে তাহলে সেই ক্যাপিটাল মার্কেট হেলদি না। তাহলে আপনি এসএসসিতে ছিলেন, সর্বশেষ একটি ব্রোকারেজ হাউসে ছিলেন, এখন আপনারা কনসালটেন্সি ফার্ম করেছেন, তো তার মানে আপনারা এই বাজারটা পুরোভাবে মনিটরিং করেন। এখন কি মনে হচ্ছে যে বাজারে নতুন করে যারা ঢুকছেন তারা কারা? এরা ছোট ছোট ব্যক্তি বিনিয়োগকারী, ছোট ইনভেস্টর, নাকি বড় কর্পোরেট মানে টাকাও ঢুকছে এখানে? ধন্যবাদ হাসিফ ভাই। আমার যেটা এক্সপিরিয়েন্স, ব্যক্তিগত তো টাকা আসছি, কর্পোরেট সাইড থেকে মানে ইনস্টিটিউশনাল ইনভেস্টারও কিন্তু যখনই আমরা যাচ্ছি কোনো কোম্পানির কাছে, ধরেন তাদের কোনো প্রপোজাল নিয়ে, আমাদের কোনো প্রপোজাল নিয়ে, তারা কিন্তু মার্কেট সম্পর্কে মানে এত ডিটেলস কোয়েশ্চেন আমাদেরকে করা হয় যে মানে আমরাও সেটার আনসার দিই। মানে তারা মনে হচ্ছে যে তারাও খোঁজখবর নিয়ে মানে একদম রেডি টু মানে আসার জন্য একদম রেডি, আর তারা চলে আসছে। এখন জানতে যাচ্ছে যে ওকে আমি যে আসলাম সেটা কত দিনের জন্য সাস্টেইন করবে, বা আপনার কি মনে হচ্ছে এরকম। তো স্যার কিন্তু অনেক কথাগুলাই বললেন যে পজিটিভ সাইডগুলাই যদি আমরা বলি, যে দেখেন 2010-এর পরে যে রেগুলেটরি যে চেঞ্জগুলো হলো, তারা যেই কিছু কাজ হাতে নিল, স্বল্পমেয়াদী বলেন, মধ্যমেয়াদী, সেগুলার ফলাফলগুলাই কিন্তু এখন আমরা আস্তে আস্তে পাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে। যেমন রিসেন্ট আমি একটা জায়গায় গিয়েছিলাম, উনি একজন বিজনেসম্যান, উনি ওনার 96 আর 2010-এর এক্সপিরিয়েন্স উনি এখনও আছে, এরপর উনি আর কোনো খবরই জানেন না মার্কেটে। তো আমাকে যখন জিজ্ঞেস করলেন যে মার্কেট কেমন, বললাম ভালো ভাই, আপনি আসতে পারেন। বললে ভালো কেন ভালো? এই যে রেগুলেটরি চেঞ্জ যে কিছু হয়েছে, বললাম যে আইন কানুন কিন্তু এখন ওনার খেয়াল এখনও ওই সেই পেপার শেয়ার নিয়ে ওনার মানে ট্রেড করা, বলে আমি তো শাইনপুকুর সেল, মানে একদম এভাবে করে বলছেন আমাকে। আমি বললাম স্যার ওগুলো কিন্তু এখন কিছুই না, এখন অনেক চেঞ্জ আমাদের, মানে আমাদের সিস্টেমে চেঞ্জ, আপনি এখন সবই আমরা ওই ওরকম পেপার শেয়ার কিন্তু এখন নাই। মানে খুবই অবাক হলেন, বলে তাহলে তো খুবই ভালো, তাহলে তো আমরা এখন আসতে পারি মার্কেটে। মানে এই যে চেঞ্জগুলা, এগুলাও কিন্তু জানানোটাও কিন্তু খুব জরুরি আসলে। এই উপলক্ষেই আমরা দেখছি যে একটা প্রধানমন্ত্রী একটি প্রোগ্রাম উদ্বোধন করবেন, 8 তারিখে একটা উদ্বোধন করবেন, ফিনান্সিয়াল লিটারেসি ভবন উদ্বোধন করবেন, একই সাথে ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম উদ্বোধন করবেন। আমি একটু নাসির ভাইয়ের কাছে আসতে চাই। নাসির ভাই, এই বাজারের এখন যে বিনিয়োগকারীরা আছেন তাদের আচরণ কি দেখছেন? আসলে তারা কি ধরনের আচরণ করছেন? এটা কি এখনো ওই 2010-এ যে আচরণটা ছিল তা থেকে কি পরিবর্তন আপনি আসলে লক্ষ্য করছেন বিনিয়োগকারীদের? আসিফ ভাই ধন্যবাদ। ধন্যবাদ এনটিভি দর্শকদের। আসিফ ভাই, 1996 সালের পরিস্থিতি যেমন 2010 সালের পরিস্থিতি এক সমান ছিল না, তেমনি 2010 সালের পরিস্থিতি এবং 2016-17 সালের পরিস্থিতি এক নয়। সময়ের পরিপ্রেক্ষিতে আপনার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সহ ডিএসসি, সিএসসির অনেক রেগুলেটরি রিফর্ম হয়েছে, এবং পাশাপাশি ধরেন অনেক ইনফ্রাস্ট্রাকচারগত অনেক ডেভেলপমেন্ট হয়েছে। এখন পাশাপাশি অনেক এসএসসি থেকে অনেক মানে ইনভেস্টমেন্ট অ্যাওয়ারনেস প্রোগ্রাম নেওয়া হয়েছে। তো ইনভেস্টররা 2010 সালে যে ইনভেস্টররা হুজুকে ইনভেস্ট করতো, মানে চল আমরা সবাই একদিকে ছুটছে, সেইভাবে এখন বিহেভ করে না ইনভেস্টররা অনেক ম্যাচিউর। ইনভেস্টররা এখন চিন্তা করে যে আমি কোন শেয়ারে ঢুকবো, সেই শেয়ারের ম্যানেজমেন্ট স্ট্রাকচার কি, সেই শেয়ারে ইপিএস কি, সেই শেয়ারের বিজনেস পটেনশিয়ালিটিটা কি। মানে আমি যেটা বলতে চাচ্ছি, ইনভেস্টর আগের মতো ওইভাবে হুজুকে এখন আর ইনভেস্ট করে না। ইনভেস্টর অনেক বেশি কনসার্ন। ইনভেস্টর আর ইনভেস্টিং উইথ কনসিডারিং লট অফ মানে রিজনস বিহাইন্ড দ্য ইস্যুস, লাইক ইনস্ট্রুমেন্ট, যে সমস্ত শেয়ারগুলো দেখে তাদের পিছনে কি আছে, তারা এই কোম্পানিটার প্রোডাক্ট কি, বিজনেস পটেনশিয়ালিটি কি। আজকে আপনি একটা বাজারের টপ 20 শেয়ারের যদি লিস্ট দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ইনভেস্টররা কতটুকু কনসার্ন। টপ 20 লিস্টের মধ্যে কিন্তু আপনি কোনো বাজে শেয়ার খুঁজে পাবেন না। মোটামুটি সব ভালো মানের শেয়ারগুলা
যাদের ভালো বিজনেস পটেনশিয়ালিটি আছে, ভালো ইপিএস আছে, ভালো পিই আছে, ভালো এনএবি আছে, এই ধরনের শেয়ারগুলো সবগুলো টপ 20 তে উঠে এসেছে। মানে আচরণগত পরিবর্তন এসেছে আপনি যেটা বলতে যাচ্ছেন বিনিয়োগকারীদের। হ্যাঁ, বাজারে এখন বিনিয়োগকারীরা অনেক সচেতন এবং বিনিয়োগের ব্যাপারেও তারা মোটামুটি উৎসাহিত। জি নাসিব ভাই, আপনি থাকুন আমাদের সাথে। স্যার নাসিব ভাই যে কথাটি বললেন, আপনার কথার সাথেই একইভাবে নাসির ভাই একই কথা বললেন যে আজকে টপ 20-তে যে শেয়ারগুলো আছে মোটামুটি ভালো শেয়ারগুলি আছে, তার মানে বাজারে যে পরিমাণে ফান্ড ঢুকছে, যে পরিমাণে লেনদেন হচ্ছে, এই জাঙ্ক শেয়ার বা লো পেইড আপের শেয়ার কিন্তু আসলে ওই যে পরিমাণে টাকা ঢুকছে বা বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কিন্তু লো পেইড আপের শেয়ারে যেতে পারে না। স্বাভাবিকভাবে বড় শেয়ারগুলো যেগুলো ভালো ডিভিডেন্ড দেন সেই শেয়ারগুলোর দিকেই কিন্তু বিনিয়োগকারীদের একটি মানে না যে উপায় নেই। স্যার আমি আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে আমরা একটি গ্রুপকে অলওয়েজ বলি, কয়েকটি গ্রুপ আছে বাজারে যাদের 2-3টি কোম্পানি তালিকাভুক্ত এবং তাদেরকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়। একটি টেক্সটাইল গ্রুপ আছে, একটি মামলা চলে, আরও 2-3টা কোম্পানি আছে, একটি কেমিক্যাল কোম্পানি আছে ওই গ্রুপের। আরেকটি গ্রুপ আছে স্যার নতুন যারা যেসব কোম্পানি লিস্টেড হচ্ছে তারাও কিন্তু স্যার বিনিয়োগকারীদের নানাভাবে ঠকাচ্ছে। আমি আপনাকে একটি এক্সাম্পল যদি দেই স্যার, তশরিফা টেক্সটাইল 2015 সালে তালিকাভুক্ত হয়েছে। তালিকাভুক্ত হওয়ার পরেই তার প্রিভিয়াস ডিভিডেন্ড ডিউ ছিল সেটা দিয়েছে। তারপরে আবার ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে 2016-তে। ডিক্লেয়ার করার পরে ক্যাশ ডিভিডেন্ড রেকর্ড ডেট চলে গেছে, জুন ক্লোজিংয়ের কারণে সে আবার ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট করে নাই। জুন ক্লোজিংয়ে এসে আবার সে ডিভিডেন্ড দিবে, রেকর্ড বোর্ড মিটিং দিয়েছে, বোর্ড মিটিংয়ে নো ডিভিডেন্ড আগেরটাই বহাল রেখেছে। এজিএম করেছে এই ডিসেম্বরে, এখন পর্যন্ত ডিভিডেন্ড দেয় নাই। তার মানে 2 বছরেরও অধিক সময় এই শেয়ারটা যারা ধরে আছে তারা কোনো ডিভিডেন্ড পায়নি, কিন্তু রেকর্ড ডেট 2টা চলে গেছে। মানে এই যে আইনের ফাঁকফোকর দিয়ে বিনিয়োগকারীদের যে নানাভাবে ঠকানো হচ্ছে, এটি স্যার যদি না দেখা হয়, শুধু জাঙ্ক শেয়ার বিনিয়োগকারীদের সচেতন না, বিনিয়োগকারীরা না বুঝে কিনে, এটা যেমন সত্য তেমনি এই বিষয়গুলো সবার আগে দেখা দরকার কিনা। আপনি ভালো প্রশ্ন করেছেন। এখানে আপনার কিন্তু কিছু বিষয় আছে আপনার যেগুলো আমরা দেখি না, জি, কিন্তু জানি যে আপনার এই চলমান আছে কিছু, আপনার মানে কারসাজি বলেন না যাই বলেন, দেখি না, কিন্তু সেটা এসইসি চাইলেও কিন্তু মানে কর্তৃপক্ষ চাইলেও সম্পূর্ণ নির্মূল কিন্তু করা সম্ভব নয়। দুর্নীতির মতো অনেকটা আর কি, চাইলে আপনি জিরোতে নিতে পারবেন না, কতটা কন্ট্রোল করতে পারেন। কিন্তু এখন যে কথাটা আপনি বললেন এটা কিন্তু আপনার দৃশ্যমান, এটা কিন্তু আপনার অদৃশ্যভাবে করছে না। আমি এই কোম্পানিটা এই কারণেই তোলা, বেশ কিছু বিনিয়োগকারী আমাকে ব্যক্তিগতভাবে ফোন দিয়েছেন বা তারা ইমেল করেছেন এবং তারা নাকি ওই কোম্পানিতে ফোন করলে, যে অ্যাড্রেস দেওয়া আছে, এই ফোন করলে রিসেপশন থেকে শেয়ার ডিপার্টমেন্টে চাইলে আর দেয় না। না, ওইটা আমি সেটাই বললাম যে যেহেতু আপনার এটা আপনার অবভিয়াস, মানে আপনার এটা কিন্তু আপনার মানে ডকুমেন্টেড যে ভায়োলেশনটা হচ্ছে, এবং আমি মনে করি না যে তারা যে প্র্যাকটিসটা করছে এসএসসির রুলে এসে অ্যালাউ করবে। আর যদি অ্যালাউড হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে রুলের ফাঁক আছে। আমার মনে হয় না যে এই লেভেলে বাংলাদেশের সিকিউরিটি অ্যাক্সেস কমিশনের এই ধরনের গ্যাপ কোনো কিছু আছে, আমার মনে হয়। আমি জানি না এক্স্যাক্টলি রুলটা কি। আর সেখানে যদি ভায়োলেট করে থাকে তাহলে এসএসসির স্ট্রং মেজার্স নেওয়া উচিত, এবং এই স্ট্রং মেজার্স নেওয়ার ক্ষেত্রে দেখতে হবে যে আপনারা আবার এর কারণে যেন বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত না হয়, তাহলে একটা ওয়ে থাকতে হবে। তো অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে কোম্পানি খারাপ করছে কারণ আপনার সকল বোর্ড কিংবা আপনার ম্যানেজমেন্টের অদক্ষতার কারণে কিংবা দুর্নীতির কারণে, কিন্তু পরে যদি আপনি সেটাকে আপনি জেডে পাঠায় দিয়ে বা ওটিসিতে পাঠিয়ে দেন, বিনিয়োগকারীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সেই জন্য আপনার সেখানে খেয়াল রাখতে হবে যে এটা কিভাবে কোন প্রসেসে করা হচ্ছে। একটি বিষয় হচ্ছে সবসময় বলা হয় যে উদ্যোক্তা, এখন যেটা আপনারা সবচেয়ে বেশি বলছেন যে উদ্যোক্তা কারা, তাদেরকে আগে দেখো তারপরে কোম্পানির ইপিএস দেখো। তো এই জিনিসটা, এই যে সবসময় আমরা বিভিন্ন কয়েকটি কোম্পানিকেই দোষ দেওয়া হয়, এদের পরিচালক খারাপ, এদের ম্যানেজমেন্ট খারাপ, এরা ইচ্ছা মতো ইপিএস কারসাজি করে। এই তশরিফার মতো যারা ম্যানেজমেন্ট আছে তাদের ব্যাপারেও কিন্তু সচেতন থাকা দরকার আছে কিনা। না, খেয়াল করে দেখেন তো সেবার যে কেসটা আপনি বললেন, এটা কিন্তু আপনার সিম্পলি আপনার ডকুমেন্টেড, কিন্তু এটা কিন্তু অনুমান করার বিষয় না। ডকুমেন্টেড যদি কোনো কিছু হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এসএসসি তার নীতি অনুযায়ী আপনার তার রুলস অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। এখন যদি কোনো গ্যাপ থেকে থাকে এসএসসি রুলসে, সেখানে অবশ্যই সেটাকে মানে আপনার মডিফাই করতে পারে। সেটা হলো এখানে আপনার ক্লিয়ার ব্যাপার। আরেকটা যেটা আপনি যেটা বলছেন যে উদ্যোক্তা কিংবা আপনার ম্যানেজমেন্টে যারা আছে তারা যে মানে তারা যে ঐচ্ছিকভাবে যদি কোনো কারণে কোনো ধরনের ম্যানিপুলেশন করে, সেটা কিন্তু আপনি দেখবেন যে অ্যাকাউন্টিং যে লিটারেচার সেখানে কিন্তু আছে যে নিয়ম মেনেও কিন্তু আপনি কিছু ম্যানিপুলেশন করতে পারেন, আবার কিছু আছে আপনার নিয়ম ভেঙে কিছু ম্যানিপুলেশন করতে পারেন। যে কথাটা আপনি বললেন যে আপনার
অনেক ক্ষেত্রে আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা ওইগুলো না দেখে ওখানে এন্টারপ্রেনিউর কারা আছে, উদ্যোক্তা কারা আছে, স্পন্সর কারা আছে, তাদেরকে দেখে আমরা শেয়ার কিনি। কেন? কারণ তাদের রেপুটেশনের উপর ডিপেন্ড করে আমরা বুঝতে পারি যে এই লোকগুলি আছে, এখানে আপনার কোনো মানে স্টেটমেন্টে কোনো কারসাজি হবে না। এবং সেজন্য আপনি দেখবেন কিছু কিছু কোম্পানি আছে, দুইটা কোম্পানি একই লেভেলের আপনার হয়তো আপনার ইপিএস, তারপরে একটা দাম দেখবেন যে আরেকটা 1/3। কেন? কারণ একটা রেপুটেশন এত ভালো যে ইপিএসটা দিয়েছে সেটা আপনার নির্ভরযোগ্য, আর একটা নির্ভরযোগ্য না। তো সেই প্রবলেমগুলোকে ট্যাকেল দেওয়ার জন্য কিন্তু আপনার ফিনান্সিয়াল রেগুলেটরি অ্যাক্ট যেটা, আবার কাউন্সিল যেটা, সেগুলো কিন্তু হয় না, কিন্তু হওয়া উচিত আমি মনে করি। এবং এবার মার্কেটটা যে জায়গায় এসছে এটা স্টেবল হওয়া উচিত। এবং এই ক্যাপিটাল মার্কেট দিয়ে আপনার যেটুকু ক্যাপিটাল সংগ্রহ করা যায়, আমাদের কিন্তু হিউজ ক্যাপিটাল দরকার। জি। এবং ব্যাংকিং সেক্টর কিন্তু আপনার মানে আন্ডার পারফর্ম করছে বা একটু অদক্ষ হবে, আমরা দেখতে পাচ্ছি এটা। সেই হিসাবে আপনার ব্যাংকে আমি যখন টাকা রাখি এবং সেই টাকাটা যখন আপনার মানে কোনো বিনিয়োগকারীকে দেওয়া হয়, তখন কিন্তু আমি কিন্তু রিস্ক নিচ্ছি না, আমি ব্যাংকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ব্যাংক কিন্তু আপনার রিস্কি আপনার অ্যাসেটে যাচ্ছে। এবং সেক্ষেত্রে আমরা দেখছি যে ব্যাংক যে অ্যাসেটগুলো ক্রিয়েট করছে বা যে লোনগুলো দিচ্ছে, এর মধ্যে অনেক প্রবলেম আছে। সেক্ষেত্রে আমি নিজে যদি আমার টাকাটা যদি কোনো ইনভেস্টরকে দিতে পারি, সেখানে একটা সুবিধা কি, একটা সুবিধা হলে আমি কিন্তু ইনভেস্টমেন্টের রিস্ক নিচ্ছি। আর আগের ক্ষেত্রে কিন্তু ব্যাংক যখন লোন দিয়ে দিল, আলটিমেটলি কিন্তু ব্যাংক দিচ্ছে, ব্যাড অ্যাসেট হচ্ছে, কিন্তু ওই ইনভেস্টমেন্টের রিস্কটা কিন্তু পুরো নিচ্ছে আপনার হলো গিয়ে বিনিয়োগকারী। ফলে শেয়ার মার্কেটটা হলো যে এখান থেকে শুধুমাত্র বিনিয়োগের ফান্ড যাবে না, যে বিনিয়োগটা হচ্ছে সেই বিনিয়োগের রিস্ক, যে ফান্ড ডেলিভার করছে সেও খানিকটা নেবে। ফলে আপনার যদি কোনো একটা দেশে যদি আপনি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বাড়াইতে চান, আপনার যদি বিনিয়োগ বাড়াইতে চান, তাহলে আপনার যাদের সঞ্চয় আছে তাদের উপর যদি খানিকটা রিস্ক দিতে পারেন। আর আমি যখন সঞ্চয় করছি, আমার যদি বুদ্ধিমত্তা ভালো থাকে, আমি যদি একটু ক্যালকুলেটিভ হই, তাহলে আমি যেন অল্প একটু রিটার্ন না পেয়ে ব্যাংক থেকে আমি শেয়ার মার্কেটে গিয়ে ভালো কোম্পানি দেখে সেখানে বিনিয়োগ করার জন্য আমি সুবিধা পেতে পারি। সেই জন্যই কিন্তু এই মার্কেটটা। মানে একটি জিনিস আমরা স্যার যে কথাটি বললেন যে ভালো শেয়ারের দিকে যাওয়া উচিত, আমরা দেখছি যে ক্যাশ ডিভিডেন্ড যারা বেশি দেয় তাদের এটা মোটা দাগে বলা যায় যে তারাই বিনিয়োগকারীদের কথা আসলে ভাবেন। তা আমরা বেশ কিছু কোম্পানি দেখছি যে পাওয়ার সেক্টরের যদি কয়েকটি কোম্পানির কথা বলেন, যে সরকারি তিনটা তেল কোম্পানি, তারপরে ইউনাইটেড পাওয়ারের কথা বললে তারা হিউজ ক্যাশ দিচ্ছে, কিন্তু এই শেয়ারগুলোর মুভমেন্ট আমরা তেমন দেখছি না। গত 5 বছরেও দেখি নাই, এই এখন বাজার একটু ভালো এখনও দেখছি না। এইটার কারণটা কি আসলে? এখানে আবারও যে আপনি বলবেন যে অ্যাকাউন্টিংটা যেটা আছে সেটার উপরে মানে সরকারি কোম্পানিগুলোর প্রতি আমরা সবসময় দেখি যে ইনভেস্টারদের একটু আস্থাহীনতাটা কিন্তু থাকে, যে মেবি এখানে ম্যানিপুলেশনের কোনো সুযোগ হয়তো আছে। আবার ওই যে স্যার যেটা বললেন যে রেপুটেশনের উপরেও কিন্তু, যে এই আপনি যে বললেন 3টা তেল কোম্পানি আছে, আপনি দেখেন এইসব কোম্পানিগুলো তো মানে তালিকাভুক্তির পর থেকেই ভালো ডিভিডেন্ড দিয়ে আসছে এবং বেশিরভাগই ক্যাশ। তা আপনি হঠাৎ করে কিন্তু এটা বলার সুযোগ নেই যে এই কোম্পানিগুলো ম্যানিপুলেশনে জড়িত বা অ্যাকাউন্টস কোনো ভায়োলেশন কিছু হচ্ছে কিনা। কিন্তু হ্যাঁ, আপনার কথাটা যেদিকে একটা সাইড থেকে ওকে আছে, আর একটা আমি দেখেছি যে যারা একটু লং টার্ম ইনভেস্ট করতে চাচ্ছে আমাদের বিনিয়োগকারী, তারা কিন্তু এই ডিভিডেন্ডের একটা রেকর্ড দেখে যে গত 3 বছর বা গত 2 বছর কি দিল ইপিএস টাকা, এটা দেখে কিন্তু আপনি যে অয়েল বলেন, পাওয়ার সেক্টর বলেন, এইসব সেক্টরেই কিন্তু ইনভেস্ট করছে যারা একটু লং টার্ম চিন্তা করে। আমরা নাসির ভাইয়ের কাছ থেকে আসতে চাই। নাসির ভাই কি আমাদের সাথে আছেন? আছি, ধন্যবাদ আসিফ ভাই, আছি আমি, অসুবিধা নাই। জি নাসির ভাই, এই যে শেয়ারগুলো বেশি ক্যাশ ডিভিডেন্ড দেয় সেগুলোর দিকে বিনিয়োগকারীদের বেশি আকৃষ্ট, বিনিয়োগকারীরা বেশি হন কিনা? আমরা দেখি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কিন্তু সেসব শেয়ারে বেশি আকৃষ্ট হন, কিন্তু এবছর আমরা দেখছি এই 2016 শেষে এসে এবং 17-র এই কয়েকদিন যে ট্রেড হলো, আমরা যেগুলো বেশি ক্যাশ ডিভিডেন্ড দেয় সেগুলোর বিনিয়োগকারীদের আগ্রহ সেগুলোতে কম দেখছি, কিংবা সেগুলোর মুভমেন্টও কম। এটার কারণ কি? এটা ডিপেন্ড করে বাজারের পরিস্থিতির উপর। বাজার যখন একটু মন্থর থাকে, বাজার যখন স্লো থাকে, মার্কেটের শেয়ার ভ্যালুটা এখন ডাউন ট্রেন্ডে থাকে, তখন লোকজন ক্যাশ ডিভিডেন্ডের প্রতি ঝুঁকে পড়ে। আর বাজার যখন একটু ভাইব্রেন্ট থাকে, বাজারে গতিশীলতা থাকে, তখন বাজারে আপনার বোনাস শেয়ারের প্রতি ঝুঁকে পড়ে। তখন চিন্তা করে যে বাজার আমি বোনাস শেয়ারটা থেকে যে রিটার্নটা পাবো, ক্যাশ ডিভিডেন্ডের ওই রিটার্নটা অনেক কম, বুঝছেন? আমি ওই বোনাস শেয়ারটাকে ক্যাশ করলে যে রিটার্নটা পাবো সেই রিটার্নটা হয়তো অনেক বেশি। এই ধরনের একটা মনস্তাত্ত্বিক কাজ করে। জি নাসির ভাই, আপনি থাকুন আমাদের সাথে। স্যার এইটা একটা কিন্তু স্যার কারণ, নাসির ভাই যে কথাটা বললেন, এটা আসলে আমরা বিভিন্ন ব্রোকার হাউসে যে এটা দেখেছি বিনিয়োগকারীদের একটা মনস্তাত্ত্বিক ব্যাপার, কিন্তু স্যার ফান্ডামেন্টালি স্ট্রং যে শেয়ার, আপনাকে তো দিন শেষে সেটিতেই থাকতে হবে। আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি গিয়ে এখন যে কোনো একটা ব্রোকারেজ হাউসে ঢুকে র্যান্ডমলি 10 জনকে জিজ্ঞেস করেন বা আপনি ক্যাশ ডিভিডেন্ড খেতে চান নাকি জাস্ট মানে হোয়াটএভার, মানে হয়তো কোনো ইনফরমেশন আছে, রিউমার আছে, কেউ কিনছে দাম বেড়ে যাবে, আপনি
ক্যাপিটাল গেইন চান নাকি আপনার ক্যাশ ডিভিডেন্ড চান? তো অবভিয়াসলি আপনি দেখবেন যে তাদের হলো যে আমরা তাড়াতাড়ি গেইন করতে চাই, ওই ক্যাশ ডিভিডেন্টের জন্য আপনার কখন ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে, রেকর্ড ডেট হবে, আবার কখন আমার এটা আসবে, একদিন আমি ওয়েট করা আমি চাই না। আর উনি যে কথাটা বললেন রাইট, যে যদি একটা সময় দেখা যায় যে হ্যাঁ আমার স্টক ডিভিডেন্ড যা দিচ্ছে আলটিমেটলি ওইটুকু প্রাইস অ্যাডজাস্ট হয়ে গিয়ে স্টক ডিভিডেন্ডের কোনো লাভই হচ্ছে না, তখনকার গেইনটা কিন্তু ডিফারেন্ট। যেটা গত বছর বা তার আগের বছরগুলোতে হয়েছে। বিনিয়োগকারী প্যাটার্নের উপরে দেখবেন আপনার যে ফরেন ইনভেস্টমেন্ট যেগুলো 15,000 কোটি টাকার মতো, রাফলি 15-16,000 কোটি টাকা, এর বেশিরভাগই আপনি দেখবেন যে কোম্পানিতে তারা ঢুকেছে এই প্রত্যেকটা আপনি দেখবেন যে ওরা ক্যাশ ডিভিডেন্ড অনেক বেশি দেয়। এবং যারা বাইরের ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে যাচ্ছে তারা কিন্তু চিন্তা করছে যে আমাদের ক্যাশ ডিভিডেন্ড বাড়াইতে হবে। এবং ক্যাশ ডিভিডেন্ড যারা দেয় তারা কিন্তু যাদের হেলথ ভালো, কোম্পানির হেলথ ভালো, কারণ টাকা কিন্তু দিয়ে দিতে হচ্ছে। আর যখন স্টক দিচ্ছেন তখন তো আপনি ডাইলুট করে দিয়ে আপনি করছেন, একটা পর্যায়ে কোম্পানি যদি রুগ্ন হয়ে যায় আপনার উপর বার্ডেন যাচ্ছে না। তো সেই অনেকগুলো আছে। কিন্তু আমাদের বিনিয়োগকারীরা যে কথাটা আপনি শুরুতে বলছিলেন যে 96, 2010 এবং আজকে, আমি মনে করি যে এই কোনোটার সাথে আজকের আলোচনা হওয়া উচিত না, কেননা মাত্র বাজারটা 5,000 ক্রস করেছে। এবং আপনার তখন যে ডেপথ ছিল মার্কেটের 2010-এ, হ্যাঁ তখন যদি আপনার ইনফ্লেশন ইন্ডেক্স যদি আপনার 9,000 হয়ে যায়, এখনকার ডেপথে আপনার মনে করেন যে আপনার এখন যে ইন্ডেক্স আছে আমার কাছে মনে হয় যে এটা অডিট হওয়ার কিছু নাই। একটা জিনিস হলো যে ভালোটা বাড়ছে কিনা, খারাপটা কমছে কিনা, বা বাড়তির মধ্যে ভালোটা বেশি বাড়ছে কিনা, সেই জিনিসটা দেখার বিষয়। আচ্ছা, অন্যদিকে হলো আপনার মানে একটা সাইকোলজিক্যাল ইফেক্ট কিন্তু পড়ে যখন আমরা যখন এখনই কথা বলবো যে আসলে 2010 দিয়ে যাচ্ছে কিনা, তাহলে কিন্তু এটার একটা প্রভাব কিন্তু মনস্তাত্ত্বিক প্রভাব কিন্তু বিনিয়োগকারীর উপর পড়বে। সেক্ষেত্রেও মিডিয়াকে একটু মানে চিন্তা ভাবনা করতে হবে যে কীভাবে প্যাকেজ করবে। আর এসএসসি দেখবে যে এখানে এমন কোনো ফাউল প্লে হচ্ছে কিনা, হ্যাঁ, এবং হলে কিন্তু আপনার প্রাতিষ্ঠানিক লেভেলে কিন্তু অনেকে বলে যে মানে মার্কেটের মতো কাজ করবে, দ্যাটস ট্রু, আমেরিকাতেও তাই। কিন্তু মার্কেটের মতো কাজ করার ক্ষেত্রেও গভর্নমেন্টের যে প্রতিষ্ঠান আছে আপনার কিছু কিছু অ্যাকশন কোঅর্ডিনেট করে, কিছু কিছু আপনার অ্যাকশনে যায় যখন দেখে যে কোনো প্রবলেম আছে, ঠিক আছে। সেই হিসাবে গভর্নমেন্টের আপনার যে প্রতিষ্ঠানগুলো আছে এবং অন্যান্য বড় বড় প্রতিষ্ঠান যেগুলো আছে যারা বাজারকে মোটামুটিভাবে একটা স্টেবল অবস্থা রাখতে চায়, তাদেরকে রোল প্লে করতে হবে। এবং আপনি খেয়াল করে দেখেন আজকে মার্কেটে যে জায়গায় এসছে, প্রত্যেকটা কোম্পানিতে আপনি ক্লিক করে গিয়ে অনারশিপের স্ট্রাকচার দেখেন, সেখানে আপনি দেখবেন যে পাবলিক থেকে আপনার এই যে ইনস্টিটিউশনের যে পার্টনারশিপ মানে অনারশিপ, সেটা কিন্তু বেড়েছে, ইনভেরিয়েবলি বেড়েছে, কিছু ব্যতিক্রম ছাড়া। আর 2010-এর পরে আপনি দেখবেন যে সব আপনাদের ইনস্টিটিউশন থেকে আপনার কি হচ্ছে, আপনার পাবলিকে চলে গেছে বেশি। তার মানে এই যে ইনস্টিটিউশন তাদের একটা অ্যাক্টিভ পার্টিসিপেশন, এবং তারা মনে করেছে যে এখন যে মার্কেট লেভেল আছে, এখন যে পি রেশিও আছে, যে ইন্ডেক্স আছে, সেখানে আপনার বিনিয়োগ করার মতো মার্কেট তারা ঢুকেছে বলেই তাদের মুভমেন্ট দেখেই কিন্তু আপনার এই রিটেল ইনভেস্টররা ঢুকেছে। এবং আমরা যেটা বলি আপনার বিনিয়োগের ক্ষেত্রে মৌলভিত্তি একটা যেটা আপনার মানে প্রফিট যেটা, সেটা একটা কনসিডারেশন, কিন্তু সারা বিশ্বে এটাকে হার্ড বিহেভিয়ার বলে। হার্ড বিহেভিয়ার হলো আপনার যে যদি সবাই মনে করে যে একটা ভালো হবে তাহলে ভালো হচ্ছে, অথবা অন্যভাবে বলি যে আপনার যদি 1, 2, 3 একটা জায়গায় ঢুকতে থাকে তো অন্যরা মনে করে নিশ্চয়ই ঢুকতেছে, যেহেতু একটা কারণ আছে, এটা উঠে যাবে বোধ হয়, ঠিক আছে। ইকোনমিক্সে যখন মডেলটা হয়েছে এরকমই, যে একটা হোটেল আপনার 2টা হোটেল পাশাপাশি আছে, একজন চিন্তা করছে কোন হোটেলটা আমি ঢুকবো, কোনটা ভালো, তো দেখে তো লোকজন কোনটায় ঢোকে, দেখছে একটা লোক ঢুকেছে একটার মধ্যে, তখন সে ঢুকলো, আরেকজন পিছন থেকে দেখছে 2জন ঢুকছে এটার মধ্যে, সেটা ভালো হবে। অথচ প্রথম যে ঢুকছে সে কিন্তু র্যান্ডমলি ঢুকছে, সে ভাবছে 2টা আমি জানি না কোনটা কী হবে, ঢুকি একটার মধ্যে, প্রথম ঢুকছে র্যান্ডমলি একটার মধ্যে ঢুকে গেছে, আর বাকি সবাই ফলো করেছে। এখানেও একই অবস্থা আপনি দেখেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা হয়তো চিন্তা ভাবনা করে ঢুকেছে, এরপরে বাকি যারা ঢুকছে তারা কারা, তারা কিন্তু জানে যে হ্যাঁ মার্কেট উঠে যাচ্ছে, তারা ঢুকছে। এবং শর্ট টার্মে কিন্তু সাপ্লাই কিন্তু ফিক্সড, সাপ্লাই অনেক বেড়েছে ভালো কথা, কিন্তু সাপ্লাই তো ফিক্সড। এখন যতই আপনার ডিমান্ড ক্রিয়েট হবে ততই প্রাইস উঠতে থাকবে, আর প্রাইস উঠলেই আপনার ওই মৌচাক আছে, মধু আছে, সবাই আসতে থাকবে। সেই জায়গাটায় আপনার এই এসএসসিকে কেয়ারফুলি একটু ডিল করতে হবে। উনি যে কথাটা বলেছেন যে এসএসসি তো অনেক রুলস রিভাইজ করেছে, অবভিয়াসলি একটা কলাপস আপনার 2010-এ হয়েছে, এবং যে কোনো ধরনের ফেলোর থেকে আমরা কী করি, আমরা শিখি। এবং অ্যাজ এ রেগুলেটর এসএসসি অনেক শিখেছে, এবং তাদের যে পলিসি, আমি মনে করি যে পলিসি অনেক বেশি আপডেটেড, বাট স্টিল সবসময় মনে রাখতে হবে যে যারা মানে আপনার ফাঁকিবাজ, যারা চিট করতে চায়, প্রতারণা করতে চায়, তারা সবসময় দেখবেন যে একটা ইনোভেটিভ ওয়ে ফাঁক বের করে নিয়ে আসে। সেটাকে আপনার কীভাবে ছিদ্র বন্ধ করা যায়, সব পারবে না, এসএসসি চাইলে পারছে এবং পারবে, আমি আশা করি। তাহলে আমরা যে টপ ব্রোকার বা টপ মার্চেন্ট ব্যাংকসগুলো আছে তাদের একটা আচরণগত পরিবর্তন আমরা লক্ষ্য করছি। স্যার যে কথাটি বললেন যে ইনস্টিটিউশন শেয়ার এখন বেড়েছে, ফ্লোটিং শেয়ার এখন কম বিনিয়োগকারীদের, এটা দেখছি যে ভালো কোম্পানিগুলো
সেগুলোর প্রতি কিন্তু এই টপ ব্রোকার বা টপ মার্চেন্ট ব্যাংক তারা কিন্তু এই ভালো শেয়ারগুলোতে ইনভেস্টমেন্টে বেশি যাচ্ছেন। এবং ইনস্টিটিউশনে কিন্তু আপনার ফ্লোটিং, কিন্তু ইনস্টিটিউশনাল ফ্লোটিং এবার পাবলিকে না, পাবলিক ফ্লোটিং বলছি, যে এই জায়গাটায় যে পরিবর্তনটা এসেছে সেটাও কি ইতিবাচক কিনা মার্কেটের সাথে? আপনি তো ব্রোকার হাউসে ছিলেন, একটি ব্রোকার হাউসে সম্প্রতি ছিলেন, তা আপনার কি মনে হয় যে আগের যে আচরণ সেটা থেকে এখন নতুন যে আচরণটা আমরা লক্ষ্য করছি সেটি বাজারের জন্য কতটুকু ইতিবাচক? আচরণগত পরিবর্তনটা মানে ব্রোকারেজ এন্ডে বলেন, মার্চেন্ট ব্যাংকের এন্ডে বলেন, এটা মানে 100% ইতিবাচক। কারণ তখনও আমরা দেখেছি, মানে আমি 2010-এ যখন ধস হলো তখন ব্রোকারেজদের যে বা মার্চেন্ট ব্যাংকদের যে আপনার অ্যাটিটিউড ছিল, আর এখন ওই যে দেখে তারপরে যে হ্যাঁ ভালো কোম্পানি ফান্ডামেন্টাল দেখে এখন ইনভেস্ট করছে। আর তখন যেটা করতো বা করেছে যে আচ্ছা এটা বাড়বে, যে একজন ঢুকেছে সবাই ঢুকেছে, সেটা কিন্তু হয় মার্কেটে, শেয়ার মার্কেটে। কিন্তু এখন ব্রোকারেজ বলেন, মার্চেন্ট ব্যাংক বলেন, তারা কিন্তু ওই যে সেই 2010-এর রিপিটেশনটা কিন্তু আসলে আর চাচ্ছে না কেউই, যে না আমরা এখন বুঝেই বিনিয়োগ করি। এবং যথেষ্ট ম্যাচিউরও এখন, যে 10 থেকে 6টা বছরের একটা বিশাল গ্যাপ, কিন্তু এর মধ্যে তো ওঠা নামার মধ্যে অনেক শিক্ষাও গ্রহণ করেছে প্রতিটা মার্চেন্ট ব্যাংক বলেন বা স্টক ব্রোকারেজ বলেন। আর রেগুলেটর এন্ডে বলবো আমি এতটুকুই যে 2010-এ যেই ধসটা হলো তখন থেকে এখন অনেক বেশি আপডেটেড আছেন তারা। কিন্তু এখন থেকেই যে এই যে একটু 2 দিন একটু পড়ে গেল, আপনি বললেন যে একটু ভয় পেয়ে গেল যে কারেকশন বেশি হয়ে যায় কিনা বা আর হয়তো সাস্টেনই করবে না, এই এন্ডগুলোতে রেগুলেটরকেও একটু সচেতন হতে হবে যে, এবং ইনভেস্টারদেরকে বলা উচিত যে না তারা ক্লোজ মনিটর করছে, যে কোনো একটা কোম্পানি অতিরিক্ত বেড়ে গেল, প্রায় আমরা শুনি না যে এটা এত বেড়ে গেল দেখলো না, এই কথাগুলা থেকে একটু বের হয়ে আসাটাই হচ্ছে একটি বিষয় এখানে কিন্তু মানে ক্লিয়ার করা দরকার, যে শেয়ারের প্রাইস বাড়বে ডিমান্ড সাপ্লাইয়ের উপর। এখন যদি শেয়ারের প্রাইস অনেক বেড়ে যায়, আপনি যদি সেটা আটকাতে চান, সেটি কেন? এটি যদি কোন অনিয়ম হয়, স্যার যেটি বললেন যে অনিয়ম হয়, অবশ্যই সেটা প্রাইস বাড়ুক কমুক, দুই জায়গায় অনিয়মটা ধরা উচিত। কিন্তু ডিমান্ড সাপ্লাই উপর ডিপেন্ড করে প্রাইস, তো সেটিকে যদি রেগুলেটররা আটকাতে চান যে এই প্রাইসটা বেড়ে গেল কেন, এইটা যদি তারা কনসার্ন হন, তাহলে সেটি তো বাজারে একটি হস্তক্ষেপ করা, সেটি তো আসলে কাম্য না। না, বেড়ে গেলেই হস্তক্ষেপ, আমি কিন্তু সেই কথাটা আপনাকে বলছি না। মানে ক্লোজ মনিটরটা হচ্ছে এরকম যে আপনি যেমন এই যে 2 দিন কারেকশন হলো, বা হয়তো আপনি যে একটা স্পেসিফিক একটা স্ক্রিপ্ট বললেন কিছুক্ষণ আগে আমাদেরকে, এটা একদম ডকুমেন্টেড, এটার বিরুদ্ধে বা এটার নিয়েই যদি একটু কাজ করে আমরা যদি আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারী যদি জানতে পারে যে হ্যাঁ আমি এটা কিনেছিলাম, আমি ডিভিডেন্ড পাচ্ছি না, রেগুলেটর এন্ড থেকে একটা অ্যাকশনে যাচ্ছে বা অ্যাকশন, তখন কিন্তু এই রিপিটেশনটা অন্য কোম্পানি করতে ভয় পাবে, এবং ওই ক্ষেত্রে কিন্তু আস্থাটা বাড়ে। মানে বাড়লেই যে আপনাকে একটা বার দিয়ে দিবে রেগুলেটর এন্ড থেকে যে না আর বাড়তে পারে, এটা কিন্তু আসলে প্র্যাকটিসটা হওয়াটা ঠিক না। এটা কোম্পানি বাড়তেই পারে, বাট ওই যে রিজনটা কি একটা কিছু তো মানে আপনার এখানে আমি একটাই অ্যাড করবো। মানে প্রথম কোশ্চেনটা যেটা আপনার ছিল যে আপনার এই ব্রোকারেজ হাউসগুলোর রোল কী হবে, আমি এখনও বিশ্বাস করি, আমার যে বন্ধু বান্ধব আছে যারা খুব এনলাইটেন, যারা শেয়ার মার্কেট ভালো বোঝে, আমি যখন জিজ্ঞেস করি কি কোন শেয়ার কিনছো, বলে আমার হাউস তো বলেছে এটা বাড়বে। তাই যদি হয়ে থাকে তাহলে এর নিচের স্পেকট্রামে যারা আছে ইনভেরিয়েবলি তারা তাদের ব্রোকারকে জিজ্ঞেস করে কি ইনফরমেশন আছে। কিন্তু স্যার উল্টো চিত্রটা আমি দেখেছি, আমি বিভিন্ন মানে টপ ব্রোকারেজ হাউসগুলোতে মাঝে মধ্যে আমি ভিজিটে যাই, তখন দেখি যে এখানকার যারা বিনিয়োগকারী 2010-এ যারা ছিলেন বা তার আগে থেকে ছিলেন, তারা কিন্তু যে শেয়ারে ইনভেস্টমেন্টে যান, ওই কোম্পানি ভিজিট করতে যান, দেখা যাচ্ছে ঢাকার বাইরে অনেক কোম্পানিতে তারা একটা সংঘবদ্ধভাবে যান, 10 জন 15 জন বা 5 জন, বিভিন্ন কয়েকটা ব্রোকারেজ হাউসের প্রতিনিধিরাও সেখানে সম্পৃক্ত হন। এই যে সচেতনতা, হ্যাঁ আমি সেটা কিন্তু অনেক বেড়েছে। আমি বলছি যে আপনার তার মানে কি, তার মানে ইনফরমেশনটা আপনার ব্রোকারেজ হাউস থেকে যায়, এবং পৃথিবীর বিভিন্ন দেশের স্টাডি আছে, পাকিস্তানের মার্কেট থেকে, করাচি মার্কেট থেকে শুরু করে, যে ব্রোকারেজ হাউস যেটা, হ্যাঁ তারাই কিন্তু আলটিমেটলি মনে করেন যে আপনার ওই বেটিংটা করে যে কোনটা বাড়বে। আচ্ছা, এখন ব্রোকারেজ হাউসের সেই জন্যই দায়িত্বটা বেশি কেন, যে যেহেতু আপনারা 10 জন টপ ব্রোকার যদি বলেন যে এটা বাড়বে, সবাই এটা কিনছে, আপনাদের অনেক ক্লায়েন্ট আছে, আপনারা ভালো শেয়ার যেটা ফান্ডামেন্টালি স্ট্রং সেটা কথা বলেন যে এটা বাড়বে, নাথিং রং। একটা রং শেয়ারকে আপনারা পিক করেন না। সেই জায়গাটা আমি বলছি যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং আমাদের ব্রোকারেজ হাউস থেকে শুরু অন্যদের এই রোলটা প্লে করা উচিত, যদি মার্কেটটা স্টেবল থাকতে হয়, এবং তাদের স্বার্থেই মার্কেটটা স্টেবল রাখা উচিত। ব্রোকারেজ হাউস তো আইটেম কিনে অনেক লাভ করে ফেলবে, তার থেকে বড় তার মূল এটা কি, ব্রোকারেজ কমিশন। ফলে মার্কেটে যতদিন আপনার ক্লায়েন্টের মার্কেটে থাকবে, মার্কেটের লাইফ থাকবে, ততদিন তারা ব্যবসা করতে পারবে। সেজন্য আমি বলছি মার্কেটটা ড্যামেজ না করে করা। আরেকটা প্রশ্ন যে কথা বললেন
যে যদি একটা শেয়ারের প্রাইস বাড়তে থাকে কেন ইন্টারফেয়ার করবে? অবশ্যই ইন্টারফেয়ার করবে যদি রিজনেবল কারণ থাকে। রিজনেবল কারণটা কোথায়? আপনি যখনই আপনার চিনির মার্কেট নিয়ে কথা বলছেন, আপনি বলছেন 5 জনে মিলে সারা মার্কেটের ডিমান্ড সার্ভ করছে, অতএব তারা পাওয়ারফুল খুব। অথবা একটা আপনার মনে করেন সাপ্লায়ার, সে 50% ডিমান্ড মিট করে, সে একটু সাপ্লাই কমাই দিলে প্রাইস বেড়ে যায়, অতএব তার পাওয়ারটা কমাইতে হবে। একইভাবে আপনার শেয়ার মার্কেটের ক্ষেত্রে একটা ছোট্ট ক্যাপিটালের শেয়ার, সেখানে আপনার একজন যদি মনে করেন টাকা দিয়ে যদি আপনার 50% শেয়ার ওন করে ফেলে, তার ইচ্ছা করে আপনার দেখা যাচ্ছে কি সে সাপ্লাই কমাই দিয়া স্যার এটা তো 10% এর বেশি সে সেজন্য আমি বলছি এটা তো আইনই আছে। হ্যাঁ, সেজন্য আমি বলছি ওই যে আইনগুলো আপনার আছে, সেই আইনগুলো এখন আপনি 10% বলছেন তো, এখন বেক্সিমকোর আপনার ফার্মার 10%, বেক্সিমকো 10% বা স্কয়ারের 10%, আর একটা জাঙ্ক শেয়ার যার কিনা পেরা করে 1 কোটি টাকা, তার আপনার 10% এক কথা না। ফলে আপনি যখন 10% দিচ্ছেন, সেই 10%-এর ক্ষেত্রে আপনি দেখেন মানে কোম্পানির যে আপনার স্পেকট্রাম যে ভেরিয়েশন, সে অনুযায়ী কিন্তু কোনোটা সহজ হয়ে যাবে। সেজন্য আপনাকে রুলসগুলো করতে হবে যে এটা দিয়ে আমি লো ক্যাপ এবং হাই ক্যাপ দুইটাকে আমি একইভাবে বাঁধবো নাকি আলাদা করবো। আমি সেজন্য বলছি যে আপনি দেখবেন যে আপনি একটা প্লেইং ফিল্ড তৈরি করেছেন, সেইখানে যে রুলসগুলো দিয়েছেন সেগুলো যদি কেউ ভায়োলেট করে থাকে, আর যদি মনে হয় না ভায়োলেট করছে না কিন্তু সে কোনো একটা ম্যানিপুলেশন করছে, তাহলে আপনার রুলসগুলোকে রিডিফাইন করতে হবে। এবং অনেকগুলো রিডিফাইন কিন্তু হয়েছে আপনার 2010-এর পরে। ফলে আমি বলছি অবশ্যই থাকবে। কারণ আটলিস্ট মনে রাখবেন, আমি যে কথাটা বললাম যে 9 দিন ধরে বাড়াচ্ছে জেড ক্যাটাগরি শেয়ার, বাড়াই টপে গিয়ে ছেড়ে দিল, এখন পাকলো, যারা আপনার মানে বোঝে নাই তারা নিয়ে কিন্তু বসে আছে। রেগুলেটর হলো আপনার যদি আপনার সব বিনিয়োগকারী যদি একই লেভেলের মেধা সম্পন্ন না হয়, তারা যে টাকা নিয়ে আসে, তখন আপনি দেখবেন যারা আপনার মনে করেন যে রিলেটিভলি উইক, তাদেরকে একটা প্রোটেকশন দিতে হবে, সেই রুলসের একটা প্রোটেকশন লাগবে এবং তাদেরও বুঝতে হবে ব্যাপারটা, অবশ্যই বুঝতে হবে। স্টিল আপনার একটা রুলসের রেগুলেশনের ব্যাপার থাকবে। সেজন্য আমি বলছি ইনভেরিয়েবলি করা উচিত না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে করতে হবে। নাসিফ ভাই, বাজারের যে এখনকার আচরণ আমরা দেখছি যে মতিঝিল পাড়ায় এখন বিনিয়োগকারীদের আনাগোনা বেড়েছে, আপনার হাউজেও নিশ্চয়ই বিনিয়োগকারীদের সম্পৃক্ততা বাড়ছে, নতুন বিনিয়োগকারী আসছে। যেসব নতুন বিনিয়োগকারী আসছে তারা কি ধরনের আচরণ করছে, যারা আছেন যে বিনিয়োগকারী তাদের সাথে নতুন বিনিয়োগকারীদের আচরণগত পরিবর্তন কি কোনো দেখছেন কিনা? আচ্ছা, এখানে ধন্যবাদ হাসিফ ভাই। আমি বিনিয়োগকারীদের আচরণগত, আমি এর আগেও বলেছি বিনিয়োগকারীদের আচরণগত অনেক পরিবর্তন এসেছে। বিনিয়োগকারীরা যেমন 2010-96 সালে যেভাবে না বুঝে শুনে সুযোগের শেয়ার ক্রয় করতো, এখন সেভাবে ওরা শেয়ার ক্রয় করে না। তারা নিজেরা স্টাডি করে, তারা নিজেরা মানে শেয়ার মার্কেটের উপর অনেক এখন ট্রেনিং নিচ্ছে। প্রাইভেট সেক্টরে কিছু ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর অনেকে টেকনিক্যাল অ্যানালাইসিস করতেছে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতেছে। যার অনেক বেশি কনসার্ন, তারা বিভিন্ন ফ্যাক্ট গুলাকে অ্যানালাইসিস করতেছে, রিউমার গুলাকে স্টাডি করতেছে। তারপরে সবকিছু মিলে বলা যায় যে তারা অনেক বেশি কনসার্ন, এখন দেখে শুনে বুঝে বিনিয়োগ করতেছে। আর পাশাপাশি ধরেন এখন যখন একটু তারা রেগুলেটরি বোর্ডের উপর একটু কনফিডেন্স আসছে, কনফিডেন্স আসার পরে তারা একটু আস্থার দিকে যাচ্ছে মার্কেটে, এখন বিনিয়োগকারী আসতেছে। আরেকটা জিনিস আমি বলতে চাই, আমাদের মার্কেট অনেক দিন খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে এখন একটু স্বাভাবিক পরিস্থিতির দিকে আসছে। তো এই স্বাভাবিক পরিস্থিতিটা আসার পরে আমরা এই স্বাভাবিক পরিস্থিতিটা যাতে ধরে রাখতে পারি, এই জন্য আমি মনে করি যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ, পাশাপাশি ব্রোকারেজ হাউসগুলা, মার্চেন্ট ব্যাংকগুলার একটা বিশেষ ভূমিকা আছে। এবং এই ভূমিকার সাথে পাশাপাশি বাংলাদেশ ব্যাংকও আমরা অ্যাড করতে পারি, যে এই স্বাভাবিক পরিস্থিতিটা আমরা যাতে ধরে রাখতে পারি। বাজারে যে স্বাভাবিক পরিস্থিতিটা কিভাবে ধরে রাখা যাবে? ডিমান্ড এবং সাপ্লাইয়ের গ্যাপটাকে আমরা রিডিউস করতে হবে। যদি ডিমান্ড খুব বেড়ে যায়, সেখানে আমার শেয়ারের সাপ্লাই দিতে হবে, সেখানে নতুন নতুন আইপিও আমাকে রেডি রাখতে হবে এবং ভালো কোয়ালিটির আইপিও রেডি রাখতে হবে। আর এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জ সহ রেগুলেটরি বোর্ডে অনেক কিছু আইনগত বা রেগুলেটরি রিফর্মে অনেক ডেভেলপ হয়েছে, আরো অনেক কিছু ঢেলে সাজানোর দরকার আছে। এবং বিশেষ করে আমি বলি ডিমিউচুয়ালাইজেশন পরবর্তীতে ব্রোকারেজ হাউসগুলোতেও আমি মনে করি, মার্চেন্ট ব্যাংকগুলোতেও ম্যানেজমেন্টের মালিকানা থেকে ম্যানেজমেন্টের একটা পৃথকীকরণ সহ এখানে একটা ভালো ম্যানেজমেন্টের ডেভেলপমেন্টের করা দরকার আছে। আমাদের এখানে ম্যানেজমেন্ট এত বেশি ডেভেলপ না, ম্যানেজমেন্ট ডেভেলপ না হওয়ার কারণে আমরা আমাদের কাস্টমারদেরকে এডুকেটেড করতে পারতেছি না। তো এই সমস্ত অনেকগুলো জায়গায় ডেভেলপমেন্ট করা দরকার আছে। এবং পাশাপাশি আজকে ডিবিএ এর ফরমেশন একটা ভালো দিক, ডিবিএ এখন কিছু কিছু ইস্যু নিয়ে কাজ করতে পারে। জি নাসিব, আপনি থাকুন, আমরা আসবো আপনার কাছে। জি, আমরা আসবো আপনার কাছে।
জি স্যার, এই যে নাসির ভাই যে কথাগুলো বললেন যথার্থই বলেছেন। এখানে একটি বিষয় কিন্তু আছে যে দুই স্টক এক্সচেঞ্জের ম্যানেজমেন্ট নিয়ে যে কথাটা বললেন, দুই স্টক এক্সচেঞ্জের আসলে সক্ষমতা কতটুকু সেটি নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠেছে। আবার একটি বিষয় আছে যে 2010-এর পরে কিন্তু ব্রোকারেজ হাউসগুলোর পারমিশন, শাখার ব্রাঞ্চের পারমিশন বন্ধ ছিল। যারা নতুন অনেকগুলো ব্রোকারেজ হাউস হয়েছে সেগুলো কিন্তু একটা ব্রাঞ্চ নিয়ে তাকে কিন্তু 20টা-25টা ব্রাঞ্চ তাদের সাথে কম্পিটিশন করতে হচ্ছে। সুতরাং এই জায়গাটা কিন্তু বিএসএসির এখন ছেড়ে দেওয়ার একটা সময় এসেছে, কিন্তু আমরা সেটা দেখছি না। গত 2-3 বছরে বেশ কিছু আবেদন বিএসএসিতে পড়েছে, মানে ডিএসসির মাধ্যমে, যে তারা ব্রাঞ্চ ওপেন করতে চায়, কিন্তু সেই পারমিশনটা দেয়া হচ্ছে না। এটি আসলে এখন দেওয়ার সময় এসেছে কিনা? না, একটা হচ্ছে আপনার মার্কেটটা একটু অবজার্ভ করতে হবে, কারণ যদি মার্কেটটা মানে আমরা প্রকৃত অর্থেই অনেকটা সময় না দেখি স্টেবল হতে, স্টেবল না হলে আপনি দেখেন এই গত 6 বছর কিন্তু আপনার যে ব্রোকারেজ হাউসগুলো আছে তারা কিন্তু স্ট্রাগল করেছে, রাইট? এবার আপনি মনে রাখবেন যে যখনই আপনার মানে মার্কেটটা স্টেবল থাকবে না এবং খুব লো লেভেল অপারেট করবে, তখন রিউমার কিন্তু অনেক বেশি হবে। কারণ এই রিউমারের ভিত্তিতে আপনি সুইচ করে আইটেম সুইচ করে কাস্টমারদেরকে ট্রানজেকশন মানে ধরে রাখা, সেটা কিন্তু অনেক বছর ধরে করেছে। এখন আপনার মার্কেটে যে জায়গায় এসেছে, আমি মনে করি আরেকটু ওয়েট করে অবশ্যই করতে হবে। যেটা আপনি যেটা বলছেন যে যদি ডিমান্ড আপনার এক্সপান্ড করে, তখন একটা পর্যায়ে দেখবেন যে এরা হ্যান্ডেল করতে পারছেন আপনার যে ব্রোকারেজ হাউসগুলো আছে। 2010-এর সেটা আমরা দেখেছি। তো সেখানে আপনার একটা দেখতে হবে যে ডিমান্ডের ক্ষেত্রে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। 2 নম্বর, আপনার যদি একটা স্টেবল ডিমান্ডের ক্ষেত্রে, কারণ যেহেতু মার্কেট বড় হয়েছে, যে আমরা যেটা বলছি, সে অনুযায়ী আপনার মার্কেটের ডেপথ যদি 3 গুণ হয়ে যায়, তাহলে ব্রোকারেজ হাউস তো আপনার বাড়তেই পারে। সেটা অ্যাসেস করে আপনার মানে খুব তাড়াতাড়ি না, 1996 সালে আমার মনে আছে যে সিলেট টিলেটে দেখলাম যে ওরা মানে ব্রোকারেজ হাউস করার জন্য এটা অনেকে হয়েছে, কিন্তু আলটিমেটলি কি হলো, সবকিছু আপনার স্থবির হয়ে গেল। ফলে আমি বলছি যে এসএসসি হলো আপনার এই মার্কেটে মানে মার্কেটটা ওয়াচ করে একটু অবজারভেশন নিয়ে, সময় নিয়ে, দীর্ঘমেয়াদী আপনার একেবারে আপনার দূরদৃষ্টি নিয়ে তারপরে কাজ করবে। 30 সেকেন্ডে যদি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে কিছু বলেন। এখন বিনিয়োগকারীদের উদ্দেশ্যে আসলে 8 তারিখ আমরা জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এসএসসির বিল্ডিং ওপেন করবেন এবং ফিনান্সিয়াল লিটারেসিটা। এখানে হচ্ছে যে বিনিয়োগকারীরা, আমরা যারা প্রথম যেটা ধাপে আছে যে মার্চেন্ট ব্যাংক, স্টক ব্রোকারেজ, এদেরকে প্রথমে আমরাই আসলে এখনো শিখছি, আমরা শিখবো এবং বিনিয়োগকারীদেরকেও নিজেদের রিস্কটা বুঝে নিয়ে, মানে অন্যের উপর না চাপিয়ে দেয়, আমার রিস্কটা আমি বুঝে নিয়েই বিনিয়োগ করাটাই হচ্ছে। স্যার আপনাকেও অনেক ধন্যবাদ। নাসির ভাই আপনাকেও অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী সপ্তাহে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। 8 তারিখে যে প্রোগ্রাম আছে, সবার আশা যে মাননীয় প্রধানমন্ত্রী যে ক্যাপিটাল মার্কেট নিয়ে যে কথা কিছু বলবেন, দিক নির্দেশনা দিবেন যে বাজার কোন দিকে যাবে। আমরা আশা করছি বিনিয়োগকারীরাও সচেতন হবেন, তাদের নিজের রিস্ক তারা নিজেই নেবেন এবং যে স্টেক হোল্ডার যারা আছেন তারাও তাদের আচরণগত পরিবর্তন আনবেন, যাতে একটি সুষ্ঠু এবং স্বচ্ছ বাজার হয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।